আমি সৈকতকে জিজ্ঞেস করবো, সৈকত, যদি বিভাজনের রাজনীতি হয় তবে তার মুখোশ খোলার সব থেকে ভালো জায়গা কোনটা? পার্লামেন্টে আপনাদের প্রতিনিধিত্ব অবশ্যই আছে, কিন্তু আমি বলছি বাংলা থেকে আপনাদের প্রতিনিধিত্ব নেই, মানে বামেদের নেই। তৃণমূল কংগ্রেসের সর্বাধিক প্রতিনিধিত্ব, বিজেপির 12 জন। তাহলে সেই তৃণমূল সংসদে যে এ নিয়ে মুখ খুলবে না, কিছুক্ষণ আগে সেটা চন্দ্রিমা ভট্টাচার্যরা সাংবাদিক বৈঠক করে বলেছে। মানে এই অধিবেশনে তাদের ওয়াকফ নিয়ে মুখ খোলার কোনো সম্ভাবনা নেই, অন্তত তাদের কোনো আলোচনা হয়নি আজকের বৈঠকে, সেটা তারা স্পষ্ট করে বলেছেন। সৈকত, আমার এখানেই প্রশ্ন, তাহলে এই বিরোধিতাকে কিভাবে নেব? সিরিয়াসলি ওয়াকফ আইন সংস্কারের তৃণমূলের বিরোধিতা বলে দেখব, নাকি 1.5 বছর পর যে বিধানসভা নির্বাচন আছে তার জন্য এখন থেকে মেরুকরণের চেষ্টা বলে দেব? কোনটা? দেখুন, প্রথমে আমি আপনাকে বলি, এই রাজ্যে মেরুকরণের রাজনীতি 11 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাত ধরে বিজেপির মাধ্যমে প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে। এইটা আমাকে একটুখানি ক্লিয়ার করবেন, আমি আটকাচ্ছি না, ক্লিয়ার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তৃণমূলের হাত ধরে, আবার বিজেপিরও হাত ধরে। মমতাকে দুটো দল চালান এখানে। 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যে প্রথম আরএসএসের শাখা স্কুলগুলো খুলবার জন্য খুল্লা ছাড় না দিতেন, 11 সালের পর এই রাজ্যে যদি পুরোহিত ভাতা, ইমাম ভাতার নাম করে মেরুকরণের রাজনীতিতে উস্কানি না দিতেন, এই রাজ্যে প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টিকে ডেকে আনার মূল কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালের আগেও এই রাজ্যে বিজেপির সঙ্গে তৃণমূলের একসঙ্গে ঘর করার অভিজ্ঞতা রয়েছে, নির্বাচনে লড়ারও অভিজ্ঞতা রয়েছে। এখনও কলকাতার পুরনো মানুষেরা তাদের অতীতের অভিজ্ঞতার মধ্যে এই অভিজ্ঞতা তাদের মনে রয়েছে। যাই হোক, দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন, স্বাভাবিকভাবে আপনি প্রথমে আমাকে যে কথাটা আজকে আলোচনা শুরুর প্রথমে বললেন যে এই রাজ্যে মেরুকরণের রাজনীতি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করে, কথা আমরা বলি না। আমরা মনে করি এই রাজ্যে মেরুকরণের রাজনীতি সমানতালে তৃণমূল কংগ্রেস করে, আর সেই কারণেই বিজেপি, তৃণমূল, হিন্দু মুসলমানের নির্বাচনে ভোট ব্যাংক বাইনারি তৈরি হচ্ছে, বিভাজিত হচ্ছে, আমাদের শক্তি কমছে। 2 3 নম্বর যেটা বিষয় হচ্ছে, দেখুন, তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে কোনো আলোচনায় অংশগ্রহণ করে না। এক মেরু আপনাদের সঙ্গে কিভাবে, মানে ইন্ডি জোটে কিভাবে তৃণমূল কংগ্রেস যদি মেরুকরণের রাজনীতি করে, তাহলে ইন্ডি জোটের পার্টনার হওয়ার প্রথম শর্তটাই পূরণ করতে পারছে না। এই রাজ্যে করছে কি করে? এই রাজ্যে ইন্ডিয়া জোটে বাম কংগ্রেস, এখানে তৃণমূল কংগ্রেসের না, ইন্ডিয়া জোটটা তো রাজ্য ভিত্তিক নয়। হয় আপনি জেনেও বিজেপির রাজনীতি সুবিধা করে দেওয়ার জন্য বাম তৃণমূলকে এক জায়গায় বসানোর চেষ্টা করছে, অথবা এই ইন্ডি জোটটা তো এই রাজ্যের নয়, গোটা দেশ জুড়ে আপনারা করে তুলেছেন। দেশের রাজনীতি আলোচনা হলে তখন আলোচনা করব। সেখানে কিভাবে একদম, যখন গোটা দেশের রাজনীতি আলোচনা, পশ্চিমবাংলার বাইরে দেখুন, ইন্ডিয়া জোটের সঙ্গে ওয়াকফ আইনের বিরোধিতা সমর্থন, এটা আলোচনার জায়গা নয়। আমরা তো ইন্ডিয়া জোটের বৈঠক তো হলো, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি গেছে। আপনি দেখেছেন একবার ইন্ডিয়া জোটের মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি গেছে কিনা? যাচ্ছেন না কেন? আমরা তো প্রথম থেকে, আমরা দেখুন, আমরা পশ্চিমবাংলার রাজনীতির মধ্যে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের রাজনীতির উপর দাঁড়িয়ে তো মন্তব্য করতে পারি না, কিন্তু আমাদের তো প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্ট ছিল তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতায় নির্ভরযোগ্য, ভরসাযোগ্য শক্তি নয়। ডিরাজে জড়িয়ে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পালিয়ে গেলেন কখন? তারপরেও তো আমাদের একই রকম বক্তব্য থেকেছে। ডিরাজা বা সীতারাম ইয়েচুরি যারা ইন্ডিয়া জোট তৈরি করবার ক্ষেত্রে মূল ভূমিকা গ্রহণ করেছেন, এবং তারা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসনের পাশাপাশি আসনে বসলেও বারে বারে তৃণমূলের রাজনীতি সমালোচনা করেছেন। আমি এক লাইন ইনকমপ্লিট করলে বার্তাটা ভুল, আপনি শেষ করে নিতে পারেন। সেটা হচ্ছে, বারে বারে আমাদের পার্টির পত্রিকা বা পার্টির স্টেটমেন্ট হয়েছে যে দেখুন, পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল একটা নির্ধারিত শক্তি, সেই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলার রাজনীতির মধ্যে বামেরা আমরা কোনো রকমভাবে ইন্ডিয়া জোটের পার্টি হিসেবে মনে করি না। যাই হোক, আমি একটু কমপ্লিট করে আপনি আমাকে প্রশ্নটা করেছিলেন একদিকে, তারপর বিজেপির প্রোপাগান্ডা পলিটিক্সে চলে গেলেন, যেটা হচ্ছে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে আজ অবধি তৃণমূল কংগ্রেস কোনো রকম বিজেপি বিরোধিতা পার্লামেন্টের ভেতরে কোনোদিন করেনি। আপনি যদি দেখেন এনআরসি এর ঘটনা, কিংবা ন্যাশনাল এডুকেশন পলিসির ঘটনা, কিংবা এগ্রিকালচার বিলের ঘটনা, উপরন্তু আমরা দেখেছি ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেসের এমপিরা ওয়াকআউট করে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল রাজ্যসভায়, যাতে বিজেপি বিল পাস করাতে পারে। এই রাজ্যের রাজনীতিতেও ওয়াকআউট নিয়ে আলোচনা যখন শুরু হচ্ছে, বিতর্ক যখন শুরু হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামতে হবে। তার কারণ, না হলে মুসলিম ভোট তার পকেটে থাকবে না। একদল যখন হিন্দু ভোটকে কনসোলিডেট করতে চায়, যখন স্লোগান দেয় দুনিয়ার হিন্দু এক হও, তখন আর একদল মুসলমানদের উস্কানি দিয়ে মুসলমানদের ভোট ব্যাংক বানানোর জন্য রাস্তায় নামতে চায়। তার জন্য কল্যাণবাবু আলোচনার মধ্যে থাকতে চান না, কিন্তু রানী রাসমণির প্রকাশ্য সমাবেশে মুসলিমদের ভোট ব্যাংক পরিণত করবার মেকানিজমের মধ্যে থাকতে চান। আমার লাস্ট পার্ট যে কথাটা বলা, দেখুন, এই রাজ্যে ওয়াকফের সম্পত্তি সবচাইতে বেশি লুট হয়েছে 11 সালের পর তৃণমূল সরকারের আমলে। সাচার কমিটিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল 11 সালে। আজ অব্দি সাচার কমিটি সুপারিশ
করা যতগুলো সুপারিশ ছিল কোনোটা এই রাজ্যের সরকার লাগু করেনি। আমরা আমাদের মধ্যে কোনো রকম মিথ্যাচার করিনি, আমরা তথ্য দিয়েছিলাম এবং সাচার কমিটির রিপোর্ট তাতে সামনে এসেছিল। 11 সালের পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি, ওয়াকফের টাকা লুট, ওয়াকফের সম্পত্তি লুট, এমনকি আমি আপনাকে বলছি টিপু সুলতানের যে আপনার কবরস্থান সেটাও পর্যন্ত দখল হয়েছে এবং পার্ক স্ট্রিট, পার্ক সার্কাসের বহু এলাকায় ওয়াকফের সম্পত্তি দখল করে বেআইনি প্রমোটিং করা হয়েছে এই তৃণমূলের শাসক দলের নেতাদের মদতে। আগে ওয়াকফের সম্পত্তি যা লুট হয়েছে এই রাজ্যের আমলে, শাসক দলের আমলে, তা উদ্ধার করুক তৃণমূল, তারপর ওয়াকফ বিলের বিরোধিতায় পার্লামেন্টের ভিতরে আওয়াজ তুলুক, তাহলে বুঝবো যে তৃণমূল বিজেপি বিরোধিতায় সৎ। আপনারা তো পার্লামেন্টে আওয়াজ তুলবেন বলে এরকম কিছু বলছেন না, আমি সে কারণে জিজ্ঞাসা করছিলাম। অনির্বাণ হাত তুলছেন মাঝখানে। অনির্বাণ কলকাতাও ইন্ডিয়া জোটের কথা বলছিলেন যে বাংলা ইন্ডিয়া জোটে রয়েছে বাম কংগ্রেস, এবং উপনির্বাচনে সেই জোট কোথায় গেল? অর্থাৎ এই ইন্ডিয়া জোট হোক, বিজেপি বিরোধিতা হোক, সংখ্যালঘু সংখ্যাগুরু ইত্যাদি যাই রাজনীতির কথা বলুন না কেন, সৈকত বাবুরা নিজেরাও ঠিক জানেন না যে তারা আসলে কোন অবস্থানে আছেন। এই যে তারা শূন্য শূন্য করে হাহাকারটা করেন, ঠিক যে কারণে তারা শূন্য, তারা রিপিটেডলি এক জিনিস করে যাবেন, বারবার শূন্য হবেন, কিন্তু আবার গিয়ে প্রশ্ন করবে যে আরে ভাই আমরা কেন শূন্য হলাম। এই জায়গাটাতেই তারা নিজেরা আগে ঠিক করুন যে প্রবল বিজেপি বিরোধিতার বিষয়তেও তাদের এই তৃণমূলকে জোর করে টেনে আনতেই হবে। কেন? এর উত্তরটার মধ্যে কি শূন্য হওয়ার কারণটা লুকিয়ে আছে? এই উত্তরের মধ্যে শূন্য হওয়ার কারণ লুকিয়ে আছে কিনা সৈকত কি এখন ইন্ট্রোস্পেক্ট করবেন নাকি আমি অন্য কারো কাছে যাবো? না দেখুন, প্রথমত করবেন কি? আমি আপনাকে 30 সেকেন্ড। হিন্দু মুসল আমি আপনাকে বলে দিই, কার্তিক মহারাজ এবং হুমায়ুন কবির তারা একে অপরের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন, আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে একটা এটা আমার মনে হয় খুব খারাপ তুলনা হলো। Anyways, আপনি বলছেন কার্তিক মহারাজ রাজনৈতিক নেতা নন। আপনার ভালো লাগতে পারে, তার জন্য আপনার কার্তিক মহারাজ রাজনৈতিক নেতা নন। আমার কথা তো, আমার দলের কথা তো আমি বলবোই। আর দ্বিতীয়ত যেটা বিষয় আপনার হচ্ছে, দল কার্তিক মহারাজকে রাজনৈতিক নেতা মনে করে? হুমায়ুন কবিরের উল্টো দিকে দাঁড় করাচ্ছে? আপনার কোনো সন্দেহ আছে যে সাধু সন্তরা বিজেপির যোগী আদিত্যনাথের স্লোগানকে এখানে পলিটিক্যাল স্লোগান হিসেবে দাঁড় করাচ্ছে? আপনার মনে হয় যে তারা বিজেপি নয়, অন্য কিছু? যাই হোক, আমি আপনার একটু শেষ করেন। সেটা হচ্ছে অনির্বাণ দা যে প্রশ্ন উত্তর দিলেন একদম স্বাভাবিক। এই হিন্দু মুসলমানের রাজনীতি যতদিন থাকবে, মন্দির মসজিদের লড়াই যতদিন থাকবে, আমরা শূন্য হব। আমরা তাতে কোনো দুঃখ নেই, কারণ আমরা মানুষের ভোটে জিততে চাই, মানুষের ভোটে জিতে খাতা খুলতে চাই। এই হিন্দুর ভোট, মুসলমানের ভোটে জিতে আমাদের খাতা খুলবার কোনো ইচ্ছে নেই। এটা শুরু করছে কি? আমি তো অঙ্কন এখানেই প্রশ্নটা আমার, যে এখনো পর্যন্ত বিজেপিকে এ রাজ্যে ওয়াকফ নিয়ে মানে এই সংস্কার কেন হচ্ছে না, দ্রুত করতে হবে ইত্যাদি ইত্যাদি করে দ্রুত সংস্কারের দাবিতে আমি রাস্তায় নামতে দেখিনি। কিন্তু এটা করা যাবে না কিছু, যে তার জন্য রাস্তায় নামার জন্য তৃণমূলের আয়োজন সম্পূর্ণ, কিন্তু সংসদে নামতে চায় না, সংসদের কমিটির বৈঠকে যেতে চায় না। অঙ্কন আমার এখানেই প্রশ্ন, আপনারা কি আপাতত এ রাজ্যের মেরুকরণের নেতৃত্বের পথটা ছেড়ে দিতে রাজি আছেন? মানে ছেড়ে দিচ্ছেন, দিয়েছেন, কোনটা? না, মেরুকরণ কোনটা বলুন আগে। আপনাকে বুঝতে হবে মেরুকরণ কি, বা মেরুকরণ কারা করতে চাইছে, মেরুকরণের মানে কি। যখন একজন রাজ্যের মন্ত্রী বলে দেন গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফের সম্পত্তি, তার বিরোধিতা করা কি মেরুকরণ? যদি আপনি বলেন যে এটা তার বিরোধিতা করা মেরুকরণ, আমরা বুক ঠুকে বলবো আমরা 100 বার মেরুকরণ করব, আমরা 100 বার এই রাজনীতি করব। আমরা তো বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে ওয়াকফ হোক বা এই সিএএ হোক, এই নিয়ে তৃণমূলের বিরোধিতার জায়গাটা কোথায়? এই ধরুন আজ থেকে ঠিক 5 বছর আগে চলে যান, ঠিক এই সময় 2019-এর নভেম্বর ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন ছি ছি সিএ হতে দেব না, এই করে দেব ওই করে দেব, এবং তার উস্কানির ফলশ্রুতি আমরা কি দেখলাম? আমার আপনার ট্যাক্সের টাকায় নির্মিত কয়েকশো কোটি টাকার সম্পত্তি এই পশ্চিমবঙ্গের বুকে জ্বলে পুড়ে ধূলিসাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়ে গেল। সিএতে মুসলমানের নামটুকু ছিল না। আজকে তো সিএ কার্যকর, মানে উদ্বাস্তুরা, শরণার্থীরা, তারা আজকে এই সিএ এর মাধ্যমে হাজারে হাজারে সংখ্যায় তারা আজকে নাগরিকত্ব পাচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন, সিএ লাগু হওয়ার প্রায় 10 মাস পর কোন মুসলমানের গায়ে একটুকু আঁচড় পড়েছে? কোন মুসলমান, ভারতীয় মুসলমানের জীবন বিপন্ন হয়েছে? কোন ভারতীয় মুসলমানকে ভারত থেকে বাংলাদেশ পাকিস্তানে পৌঁছে দেওয়া হয়েছে? তাহলে সেই দিনকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে উস্কানি ছিল, সিএ হতে দেব না, গোটা রাজ্যে আগুন জ্বললো, তার দায়টা কার? মমতা বন্দ্যোপাধ্যায় একই রাজনীতিতে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দুর্নীতির পর, আরজিকর কাণ্ডের পর যদি এই মেরুকরণের বাতাবরণ তৈরি না করা যায়, যদি মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিয়ে তাদেরকে, কারণ কোনো বার্তা নেই তো, আপনারাই তো দেখিয়েছেন। হুমায়ুন কবির রাজ্যের একজন মানে প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের এমএলএ, তিনি বলছেন মুসলমান সমাজের উন্নয়ন হয়নি এই তৃণমূল আমলে। তাহলে মুসলমান সমাজের কাছে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানির বার্তা দেবেন। আপনি বলুন তো, যখনই বাংলা চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ব্যাক অফ কেন করে গেলেন? আমার এই জায়গাতে আমি বলছি
অভিজিৎ গাঙ্গুলি আমাদের যিনি প্রতিনিধি, তিনি ওইখানে দাঁড়িয়ে ওয়াকফে আপনি যে কথাটা প্রতিবেদনে বললেন যে 1,28,000 সম্পত্তি এখনো রেজিস্ট্রেশন হয়নি, বিভিন্ন জায়গায় ওয়াকফের জমিতে দখলদারিত্ব চলেছে, সেই জায়গা নিয়ে আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রতিবাদ করলো। আর এখানে একদম চূড়ান্ত তৃণমূল বিরোধী বাম কংগ্রেসের প্রতিনিধিত্ব ছিল, বুক ঠুকে তারা কেন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদটা জেপিসিতে করতে পারলেন না? এই প্রশ্নের জবাবটা তো দিতে হবে। ওয়াকফের যে ওয়াজিদ আলী শাহর সম্পত্তিতে, যেখানে 14 কাঠা সম্পত্তিতে তৃণমূল প্রমোটিং চালাচ্ছে, সেই কথাটা যখন আমাদের অভিজিৎ গাঙ্গুলি বলতে পারছেন, কেন বাম কংগ্রেস জেপিসিতে দাঁড়িয়ে সে কথাটা বলতে পারছে না? চলে এলো কি আরএসএস এর স্কুল বেড়েছে, আরএসএস এর স্কুল তো কেরলেও বেড়েছে, কেরলেও 700টা স্কুল বেড়েছে, তাহলে তার দায় কার? মমতা বন্দ্যোপাধ্যায় না? সেখানে পিনারাই বিজয়নের সাথে আরএসএস এর সেটিং আছে। আমি শেষ করবো যেটা বলে, আমি শেষ করবো যে কথাটা বলে, আমাদের না না সঙ্গে সেটিং একদম ঠিক সেটিং আছে তো, হ্যাঁ তুমি এখানে বলবে সেটিং, এ বলবে সেটিং, আমি শেষ করবো জয়রাম রমেশ বলে মানে অ্যাকচুয়ালি কার সঙ্গে সেটিং এটা নিয়েও তো মারামারি চলবে নাকি? না না, এটা তো চলবেই। দেখুন বি টিমকে, মানে আমি দেখেছি রাজ্যে রাজ্যে বি, মানে ওরা কি ইন্ডিভিজুয়াল ওই জন্য গেছেন একসঙ্গে আলোচনা করবেন কার না সঙ্গে না, সেটিং এখনো বি করবেন? টিমটা তো এখন সার্বিকভাবে, তার জন্য আপনি ধরিয়ে দেবেন নাকি লাইনটা? আরে ভাই তোমার সঙ্গে তো আমি ডিস্টার্ব করিনি। একটু মিসলাইন হয়ে গেছে। না না, গোটাটা জায়গা আজকে ওয়াকফ মানে সংস্কারে আমরা কি বলেছি? স্বচ্ছতা আসুক, সততা আসুক, এইটুকুই তো। কিন্তু তার সাথে হিন্দু মুসলিমকে কারা জুড়ে দিচ্ছে? তার সাথে এই যে ধরুন এই সিপিআই এর দ্বিচারিতা, আমি এক্ষুনি খুলে দেখিয়ে দেবো সিপিআই এর দ্বিচারিতা, আপনি অ্যালাউ করবেন না বলে আমি সেই সংবাদপত্রের কাটিংটা দেখাতে পাচ্ছি না। সিপিআই এর ওখানকার রাজ্য কমিটির প্রতিনিধি আজকে কেরলে 600 খ্রিস্টানকে ওয়াকফের নামে তাদের গ্রাম ছাড়া করা হয়েছে বলে অনশনে বসেছেন। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এরা এখানে এসে ওয়াকফে যখন আমরা স্বচ্ছতা আনছি, তখন এরা করতে চাইছে কেন? আসলে হিন্দু মুসলিম এরা করতে চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।